নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজ। আমি এসে গেছি আর একটি নতুন ভৌতিক কাহিনী নিয়ে, যা শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। আজকের ভৌতিক ঘটনাটি পাঠিয়েছেন রত্না চক্রবর্তী। আমি গল্প লিখতে, শুনতে ও বলতে ভালোবাসি। এটি আমার চেনা জানা অনেকেই জানেন, তাই তাদের গল্প যাতে আরও ৫ জনে জানে বা শুনি, এই আশায় আমার কাছে গল্প করে। আর সেই গল্প বা ঘটনার ঝিনুক থেকেই মুক্ত খুঁজে আমি গল্প ও সত্য ঘটনাগুলি বার করি। বেশিরভাগই গল্প, তবে কিছু ঘটনা আমার সত্য বলেই মনে হয়, বিশেষত তারা যদি বিশ্বাসযোগ্য হয়। ঘটনার কিছু নাম বদলে দিই। কারোর আত্মীয়া বা আপনজন ভূত হয়ে আছে, এটা কি কারোর স্বীকার করতে বা শুনতে ভালো লাগে? আজকের এই গল্প আমায় বলেছিল মিনতি। সে আয়া চাকরি করত। মেয়েটা বড় একটা মিথ্যে বলতো না, তাই সত্য বলেই মনে করে আপনাদের শোনাচ্ছি। সেদিন নির্জন খাঁখা রাস্তা। কলকাতার রাস্তা যে কখনো এমন হতে পারে তা কখনো ভাবেনি মিনতি। মার কাছে গল্প শুনেছিল, কবে যেন যুদ্ধের সময় লাইট পোস্টের চারপাশে কালো আবরণ দিয়ে রাখত, যাতে আকাশ থেকে প্লেনের শহরটা ঠিক বোঝা না যায়। তাকে নাকি ব্ল্যাক আউট বলতো। মিনতি সেই সব দেখেনি, কিন্তু আজ যে ভয়ানক অবস্থা হয়েছে সেটা সে কেন, তার মাও কখনো দেখেনি। বৃদ্ধা মা বাড়িতে আছেন। টিভিতে, মোবাইলে, রাস্তাঘাটে ছবি দেখে তিনি খুব অবাক হয়ে গেছেন। এমন হয় এই কলকাতায় সন্ধে রাতে নির্জন নিস্তব্ধ, শহর যেন অজ্ঞান হয়ে গেছে। এখন মিনতি এই রাস্তায় প্রাণপণে দৌড়াতে চেষ্টা করছে। চটিতে সেফটি পিন আটকানো, পায়ে লাগছে। ছুটতে ছুটতে উঁচু করে রেখেছে হাতের প্রেসক্রিপশনটা, যদি পুলিশ ধরে। কাছের ওষুধের দোকানে সে কালকে বলে রেখেছিল ওষুধ দেবার কথা, কিন্তু কোনো এক অজানা কারণে এসে পৌঁছায়নি দোকানে। কাল পরশুর মধ্যেই এনে দেবে। মিনতি দক্ষ আয়া, সে কিন্তু ওষুধ থাকতে থাকতেই দোকানে খবর দিয়েছিল, তাই চলে গেছে কাল আর আজ সকাল অবধি। বিকেলে ওষুধ দিতে গিয়েই হাত থেকে ছিটকে পড়ে গেল নিচে, আর দাদুর থুতু ফেলার যে পাত্র রাখে তার মধ্যে পড়ে গেল। চোখ ফেটে জল এসে গেল মিনতির। এখন বুড়ো হার্টের রোগীর মানুষটাকে সে কি করে ওষুধ দেবে? ফোন করলো ওষুধের দোকানে। নাম্বারটা লেখা ছিল। বাপ্পাদা অত্যন্ত দুঃখ প্রকাশ করে বললেন যে ওষুধটা এখনও আসেনি, তবে এর কাছাকাছি কম্বিনেশনে ওষুধ আছে, মিনতি চাইলে নিতে পারে। কিন্তু সে তো আয়া, আত্মীয় নয়, ছেলেমেয়েরা কেউ কাছেও নেই। একটা রোগীকে নিজের ডিসিশনে অন্য ওষুধ খাওয়াতে সে সাহস পেল না। যদি কিছু হয়ে যায় তো লোকে তাকে ছাড়বে না, আর মিনতি নিজেই কি শান্তি পাবে? এই ভুবন দাদুর কাছে সে ঠাঁই ৫ বছর আছে, বড় মায়া পড়ে গেছে। পাশের ফ্ল্যাটের বাচ্চাটার আয়া যে সেখানেই রাত দিন কাজ করে, তাকে ডেকে দৌড়ে বসিয়ে ছুটে চলেছে মোড়ের মাথায় বিমল দাদুর বাড়ি। উনি ভুবন দাদুর বন্ধু, হাঁটাচলা করতে পারেন। এখনও এসে দাদুর খোঁজ নেন না, তবে এখন বলতে এই লকডাউনে তিনি আসছেন না। ফোন করেন। বিমল দাদুর কাছে ওই ওষুধটা থাকে, বিমল দাদুও ব্যবহার করেন। যদি পাওয়া যায় তাহলে আজকের রাতের মতন খাইয়ে দিতে পারবে। ফোন করে বিমল দাদুকেও পাওয়া গেল না। দাদুর এই একটা দোষ, মোবাইলে ঠিক মতন চার্জ দেন না। ওনার কাছে ওষুধ থাকবেই। একবার বিমল দাদু বলেছিলেন, ২ বন্ধুর কী মিল দেখো, অসুখ আর ওষুধও একই। মিনতি বিমল বাবুর বাড়ির বেল বাজালো। ওপর থেকে মুখ বাড়ালেন দাদু। কে? জিজ্ঞেস করলেন। মিনতি বাড়ির নিচ থেকেই সবটা বলল। ওষুধের খোলাটা হাতেই ছিল। দাদু বললেন, ওরে, এই মাস থেকে তো ওই ওষুধটা আমার বাতিল হয়ে গেছে, তাই তো আর জানানো হয়নি। কি মুশকিলে পড়লি বলতো? এখন কি করবি? মিনতি খুব চিন্তায় পড়ে গেল। সে বলল,
দাদু, আমি বাড়ি চলে যাই। পাশের বাড়ির বাচ্চাটাকে বসিয়ে এসেছি, দেখি কি করা যায়। মিনতি বাড়ির দিকে ফিরে চলল। মন খুব খারাপ মিনতির। ভুবন দাদুর মনটা বড় ভালো, গরিব দুঃখীর জন্য এখনও অনেক করেন। ছেলেমেয়েরা কেউ এখানে বড় একটা থাকে না, মিনতিকে তাই বড় ভালোবাসেন। মুখটা পার হয়ে নতুন আধ তৈরি হওয়া ফ্ল্যাটের কাছে এসে মিনতি একটু থমকালো। পেছন পেছন কে একজন যেন আসছে বলে মনে হলো। একদম জনশূন্য পথঘাট, একটু ভয় পেয়ে গেল মিনতি। কে জানে দুষ্টু লোকের এটাই আবার সুযোগ হতে পারে। পেছন ফিরে তাকালো। এক রোগা মতন ভদ্রমহিলা আসছেন। একটু নিশ্চিন্ত হয়ে মিনতি পথ চলতে লাগলো। তারই মতন হয়তো কেউ বিপদে পড়েই পথে বার হয়েছে। একটু এগিয়ে ভদ্রমহিলা তাকে ডাকলো, এই মেয়ে শুনছ? মিনতি থমকে দাঁড়ালো। ভদ্রমহিলা এগিয়ে এসে বললেন, তুমি ওই সেনবাড়িতে মানে লাল রঙের বাড়িটাতে ওষুধ চাইতে গেছিলে না? আমি তোমায় দেখলাম। ওই ওষুধের প্যাকেটটা দেখে বুঝতে পেরেছি ওইটা আমার কাছে আছে, তাই পেছন পেছন এসেছি, যদি কোনো উপকার হয়। আপনি কোথায় ছিলেন মাসিমা? মহিলা বললেন, আমি নিচের ঘরেই ছিলাম, জানালা দিয়ে তোমায় দেখতে পেয়েছি। এই নাও, 3টে ওষুধ আছে। মিনতি দেখল ফাইলের বাকি ওষুধ ব্যবহার করা হয়েছিল। 3টে বোধহয় ছিল। রাস্তার আলোয় পড়ার চেষ্টা করলো। এক্সপায়ারি ডেটটা ঠিক মতন দেখতে পেল না। ভাবল বাড়ি গিয়ে দেখব। চেষ্টা করলো ভদ্রমহিলার হাত ধরে কৃতজ্ঞতা জানাতে। তা বুঝতে পেরেই পেছনে সরে গেলেন মহিলা। বললেন, যাও তাড়াতাড়ি বাড়ি যাও, আর দাঁড়িয়ে থেকো না। মিনতি ভুলেই গিয়েছিল গ্লাভস ছাড়া কারোর হাত ধরা উচিত না। বাড়ি এসে দেখল ওষুধের ডেট এক্সপায়ার হতে 2 মাস বাকি। মিনতি শান্তি পেয়ে গেল। 2 দিন বাদেই ফোন করলেন বিমল দাদু। মিনতি বলল, দাদু, আপনার নিচের ঘরে যিনি থাকেন তিনি কে হন আপনার? বিমল দাদু চিন্তা করে বললেন, এখন তো কেউ থাকে না ওই ঘরে। আমার এক ভাইজি এসে থেকেছিল কিছু মাস। মিনতি বলল, কিন্তু সেদিন আপনার বাড়ি থেকে আসার সময় ওই নিচের ঘরের ভদ্রমহিলা আমায় ডেকে ওষুধ দিয়েছিলেন। তারপরে আমি দাদুকে খাওয়াই। কী যে উপকার হয়েছিল সেদিন। এখন আমি ওষুধ পেয়ে গেছি। অবাক গলায় বিমল দাদু বললেন, আমার নিচের ঘরের ভদ্রমহিলা মানে? আমার নিচের ঘরে এখন কেউ থাকে না তো? তুই ভুল করছিস। মিনতি বলল, উনি তো বললেন যে নিচের ঘরে থাকেন, থুতনির কাছে একটা কাটা দাগ। বিমল দাদু চুপ করে রইলেন। পরে বললেন, তোকে একটা ছবি পাঠাচ্ছি, দেখ তো এই ভদ্রমহিলাই কি না। খানিক বাদে একটা ছবি পাঠালেন। মিনতি দেখল সেই মহিলা। বিমল দাদু বললেন, এই আমার ভাইজি, তোর দাদুর মতোই হার্টের রোগ ছিল, মারা গেছে 8 মাস আগে। বড় মায়াবী মেয়ে ছিল, মনটাও নরম। কথাটা মিনতি বিশ্বাস করতে পারল না। এও কি সম্ভব, নাকি তার ভুল হয়েছে? কিন্তু এখনও রয়েছে সেই ওষুধের খালি ফাইলটা ওয়েস্ট পেপার বক্সে। সম্ভবত করুণাময়ী হয়েই একজন অসুস্থ মানুষকে বাঁচাতে এসেছিলেন তিনি এই দুর্দিনে। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। ও হ্যাঁ, যদি আপনার জীবনে ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা বা শোনা কোনো কাহিনী থাকে তো অবশ্যই স্ক্রিনে আসা ইমেল অ্যাড্রেসে আমায় লিখে পাঠাতে পারেন। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। তো চলো টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।